হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই জেই। ডব্লিউবিজেই অ্যাসপিরেন্টস যারা ছিলে 2026-এ যারা পরীক্ষা দিয়েছো তারা অলরেডি কাউন্সেলিংয়ের নোটিফিকেশান পেয়ে গিয়েছো। কীভাবে কাউন্সেলিং করতে হবে, কাউন্সেলিংয়ের পুরো রুলসের জন্য একটা নোটিফিকেশান অলরেডি আমাদের 29 তারিখে চলে এসছে। তো এখান থেকে তোমরা ডিটেলস পুরোপুরি পেয়ে যাবে। আমি জাস্ট তবু একবার তোমাদের প্রসেসটাকে একবার ভেরিফাই করে দিচ্ছি বা বলে দিচ্ছি আরেকবার করে, একটা শর্টভাবে বলে দিচ্ছি যে কীভাবে কাউন্সেলিং করতে হবে। এই বছর কাউন্সেলিংয়ের একটা নতুন রুল অ্যাড হয়েছে যে তোমরা জানো যারা আগে দিয়েছো বা আগে তাদের কাছ থেকে শুনেছো যে আগে একবারই রেজিস্ট্রেশন হতো এবং সেই রেজিস্ট্রেশনের ভিত্তিতেই রাউন্ড 1 রাউন্ড 2 এগুলো হতো। বাট এবছর থেকে কি হচ্ছে, এবছরে তোমাদের প্রত্যেকবার রেজিস্ট্রেশন করতে পারবে, মানে যারা আগের রাউন্ডে রেজিস্ট্রেশন করোনি তারা নেক্সট রাউন্ডেও রেজিস্ট্রেশন করতে পারবে, এইরকমভাবে চলছে। তো তোমাদের যেটা মেন ডব্লিউবিজেই 2026 অথবা জেই মেন 2026-এর মার্কস অনুযায়ী হবে। মেনলি ডব্লিউবিজেই 2026-এর যে মার্কস আছে তার বেসিসেই কাউন্সেলিং হবে আর জেনারেল মেরিট র্যাঙ্কের ওপর ভিত্তি করে হবে। এটা কিন্তু জেনারেল মেরিট র্যাঙ্ক ওপর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দিয়েছে, তোমাদের ফার্মাসির কোনো নোটিফিকেশান কিন্তু আসেনি, পিএমআরের ওপর কোনো নোটিফিকেশান আসেনি। ওকে, তো এই কাউন্সেলিং পুরোপুরি প্রসেসটা কাউন্সেলিং প্রসেস হবে, সেইটা দিয়েই হবে আর অল ইন্ডিয়া র্যাঙ্ক হিসাবে চলবে। তো এই কাউন্সেলিংটাকে নানান রকমভাবে ভাগ করেছে, বিভিন্ন রুলসে দিয়ে দিয়েছে। তোমরা রুলসগুলো ডিটেলসে সব অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। জিএমআর অনুযায়ী হবে, এখানে বলেই দিচ্ছে। আর এখানে আমাদের 3টে রাউন্ড হবে। এইটা যেমন আগের বারে 2টো রাউন্ড হয়েছিল, কিন্তু এবছর 3টে রাউন্ডই হবে বলেই দিচ্ছে। প্রথম থেকে তোমরা 3টে রাউন্ড পাবে, ঠিক আছে। ফ্রেশ রেজিস্ট্রেশন তোমাদের বিগিনিং অফ ইচ রাউন্ড, প্রত্যেক রাউন্ডের শুরুতেই, প্রত্যেক রাউন্ডের কাউন্সেলিংয়ের শুরুতেই নতুন করে ফ্রেশ রেজিস্ট্রেশন করতে পারবে। শ্যাল বি পারমিটেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ রাউন্ড, প্রত্যেক রাউন্ডের জন্য করতে পারবে। এইবারে তোমাদের যদি কোনো একটা রাউন্ডে তোমরা কোনো একটা কাস্ট বা কোনো একটা সার্টিফিকেটের থ্রুতে রেজিস্ট্রেশন করো আর যদি পরে সেটা চেঞ্জ হয়ে যায়, মানে ধরো কেউ এসসি ক্যান্ডিডেট আছে বাট যে সিলেক্ট হওয়ার পরে সিট অ্যালটমেন্টের পরে তোমরা যদি সেটা এসসি সার্টিফিকেট না দেখাতে পারো তাহলে ওই রাউন্ডটা তোমার ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট রাউন্ডে তুমি জেনারেল ক্যাটাগরিতে এলিজিবল হবে, ঠিক আছে। ইন্টু জেনারেল বা আনরিজার্ভড ক্যাটাগরিতে তুমি এলিজিবল হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে কী করতে হবে, আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কী নেসেসারি পার্সোনাল ডিটেলস তোমাদের দিতে হবে, একাডেমিক ডিটেলস দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে যদি কোনো রিফান্ডের ব্যাপার হয়। এবারে এই যে রেজিস্ট্রেশন করার পর তোমাদের ফার্স্ট রাউন্ড কীভাবে আসবে, ফার্স্ট রাউন্ডে তোমরা দেখতে পাবে এখানেই তোমাদের ফ্লোচার্ট করে দিয়েছে। তোমরা যারা অ্যাটেম্প্ট করছো কাউন্সেলিং, তোমাদের ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফিস 500 ফর অল। এরপর তোমরা চয়েস ফিলিং করবে। এই চয়েস ফিলিংটা কী করে করবে, হায়েস্ট প্রায়োরিটি যেটা আছে প্রায়োরিটি ওয়াইজ তোমরা চুজ করবে। তোমাদের টপ প্রায়োরিটিকে একদম টপে রাখবে, এই হিসাবে পরপর সাজাবে। ওকে, আর অ্যাটলিস্ট 20টা সাজেশন, 20টা দিয়ে দিও, 20-র বেশিও দিতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যাটলিস্ট যেন 20টা দিয়ে দাও, 20টার কম যেন না দাও, 20টার বেশিই দেবে, ঠিক আছে। এরপর তোমরা সেই চয়েসগুলোকে লক করে দেবে। যদি তোমরা চয়েস লক না করো তাহলে অটো লক হয়ে যাবে, অটোমেটিক ওরা লক করে দেবে। আচ্ছা, এইবারে এই চয়েস ফিলিংয়ের জন্য তোমরা বিভিন্ন, প্রথম থেকেই বলছি কি জিএমআরের ওপরে তোমাদের জেনারেল মেরিট র্যাঙ্কের ওপরে চয়েস ফিলিং হবে, কাউন্সেলিং হবে, সিট অ্যালটমেন্টও জিএমআরের ওপরেই হবে। এরপর যদি কাস্টের ব্যাপার আছে বা ইডব্লিউএসের ব্যাপার আছে সেই অনুযায়ীও তোমার মেন এটা জিএমআরের ওপর হবে, তারপর সেই অনুযায়ী সিট তোমরা ভর্তির সময় দেখতে পাবে। এছাড়া কি থাকে, আরেকটা ক্যাটাগরি থাকে, সেটা হচ্ছে কি টিএফডব্লিউ, টিউশন ফিস ওয়েভিয়ার। টিএফডব্লিউর ব্যাপারটা কি, তোমাদের যে টিউশন ফিসটা সেটাকে ক্যান্সেল করার জন্য, যে টিউশন ফিস দেবে না। তো তোমরা যখন এইরকম প্রায়োরিটি ওয়াইজ ফিল আপ করবে, যাদের টিএফডব্লিউ আছে তারা কি করবে, ধরো কেউ জেইউ সিএসি চুজ করলে, জেইউ সিএসি চুজ করবে, জেইউ সিএসি টিএফডব্লিউ চুজ করবে, একসাথে দুটো একসাথে চুজ করে দেবে। কেউ যার টিএফডব্লিউ নেই সে তো শুধু একটাই করবে, কিন্তু যার টিএফডব্লিউ আছে সে ফার্স্টে এইটা করবে, দেন এইটা করবে, শুধু টিএফডব্লিউ করবে না, টিএফডব্লিউর সাথে সাথে সিএসি করবে। কারণ তোমাদের কাউন্সেলিং জিএমআরের ওপর বেস্ট করে মেনলি হবে। তো জেইউ সিএসি বা টিএফডব্লিউ থাকলে, যেগুলো টিএফডব্লিউ আছে সেইগুলো টিএফডব্লিউ সিলেক্ট করবে, প্লাস সেইগুলো নর্মালগুলো সিলেক্ট করে রাখবে সিট যখন তোমরা চয়েস ফিলিং করবে। আর একটা কি, যখন যে কলেজের যে তোমরা চয়েস ফিলিং করছো তার একবার ক্রাইটেরিয়া দেখে নেবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই অনুযায়ী তোমরা চয়েস ফিলিংগুলো পাবে। ধরো
তোমাদের ইনফরমেশন বুলেটিন যেটা রয়েছে সেখানে গেলেই তুমি দেখতে পাবে যে যাদবপুরের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, যে ম্যাথে 60%, 70%, এরকম ক্রাইটেরিয়াগুলো ইনফরমেশন বুলেটিনে, যেটা WBJEE 2026-এর প্রথমেই বেরিয়েছিল, সেখানে সব ক্রাইটেরিয়া দেখতে পেয়ে যাবে। সেই অনুযায়ীও তোমাদের ধরো কেউ সেই ক্রাইটেরিয়া ফুলফিল হলো না, তাহলে তার হয়তো সেই কলেজটা দেখাতে নাও পারে, তাহলে সবাইকে সব কলেজ দেখাবে এর কোনো গ্যারেন্টি নেই। সেটা তোমরা কাউন্সিলিংয়ের যখন চয়েস পাবে তোমাদের সেই ডিটেলসগুলো দেওয়ার পর তোমরা দেখতে পাবে। তো এইবার তোমরা লক করে নিলে, তো তোমাদের কী কী দিতে হবে সেইটা আমরা বলছিলাম, সেটা তোমাদের এইখানে দেওয়া আছে। কী কী দিতে হবে দেখো, প্রোভাইড নেসেসারি পার্সোনাল ডিটেলস, তোমাদের পার্সোনাল যে নেসেসারি ডিটেলসগুলো আছে। অ্যাকাডেমিক ডিটেলস, এই দেখো অ্যাকাডেমিক ডিটেলস দেখাতে হবে, কারণ অ্যাকাডেমিক ডিটেলসটার ওপর কী হবে, কলেজ সিলেকশানের জন্য বিভিন্ন পার্টিকুলার কলেজের পার্টিকুলার কিছু এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, সেই জন্য তোমরা অ্যাকাডেমিক ডিটেলসটা রাখবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, যদি কোনো রিফান্ডের ব্যাপার হয়, ধরো কেউ যদি কাউন্সিলিং থেকে উইথড্র করে নেয়, সিট অ্যালটমেন্ট হওয়ার পরে, ভর্তি হয়ে যাওয়ার পরে উইথড্র করে নেয়, তার কিছু ফিস যদি রিটার্ন করার থাকে, সেইটা রিফান্ড করার থাকে, তার জন্য তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। আর কি হবে, অ্যাপ্লিকেশান নাম্বার, রোল নাম্বার, তোমাদের যে WBJEE অ্যাপ্লিকেশান নাম্বার, রোল নাম্বার, সেগুলো দিতে হবে। পাসিং স্ট্যাটাস, টোটাল মার্কস, অবটেন মার্কস ইন ইংলিশ অফ ক্লাস 10 স্ট্যান্ডার্ড, ক্লাস 10-এর দিতে হবে। ক্লাস 10-এর পাসিং স্ট্যাটাস, ওভারঅল ফুল মার্কস অ্যান্ড অবটেন টোটাল মার্কস, সেটাও তোমাদের দিতে হবে ফর্ম ফিল আপের সময়। পাসিং স্ট্যাটাস, ওভারঅল ফুল মার্কস আর টোটাল মার্কস ইন 12th স্ট্যান্ডার্ড, এটাও দিতে হবে। 12 স্ট্যান্ডার্ডের মানে তোমাদের ক্লাস 10 আর ক্লাস 12-এর টোটাল মার্কস তোমাদের দিতে হচ্ছে, প্লাস ক্লাস 10-এর ইংলিশ মার্কসটাকেও আলাদা করে মেনশন করে দিয়েছে, অবটেন দ্য মার্কস ইন ইংলিশ ইন ক্লাস 10th, ঠিক আছে, এটাকেও তোমাদের দিতে হবে ওখানে। এছাড়া 12 স্ট্যান্ডার্ডের তোমাদের কী কী মার্কস দিতে হবে, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বা বায়োটেকনোলজি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, যার যেরকম আছে সেই অনুযায়ী, বা যাদের কারোর যদি ইংলিশ, সব কিছুই দিতে হবে। কোনো সাবজেক্ট যদি সেখানে না থাকে তাহলে এনে বলে অপশান সিলেক্ট করতে হবে, কারণ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার ওই ইনফরমেশন বুলেটিনেই দেওয়া আছে বিভিন্ন কলেজের জন্য। এরপর তোমার চয়েস ফিলিং আসবে। দেখো TFW সিট আর শোন যে ফর এভরি ইনস্টিটিউট অ্যান্ড এভরি ব্রাঞ্চ, প্রত্যেক ব্রাঞ্চের যেখানে যেখানে অ্যাপ্লিকেবল, সবাই TFW দেয় না, যারা যারা যেখানে যেখানে TFW আছে সেখানে সেখানে শো করবে। তো তুমি যদি নন TFW হও তাহলে তো তুমি নর্মাল সিট চুজ করবে, আর যদি তুমি TFW হও তাহলে TFW প্লাস নর্মাল সিট, TFW প্লাস নর্মাল সিট সিলেক্ট করবে। তাহলে এইভাবে তুমি তোমার চয়েস ফিলিংগুলো করলে লক করে নেবে। লক হয়ে গেলে, লক করতে ভুলে গেলে ওরা লক করে দেবে। তুমি কি করবে, প্রথম থেকে পরপর, আগে বারবার বলছি, প্রায়োরিটি ওয়াইজ তোমার যদি একটুকুনিও চান্স থাকে, ধরো যাদবপুর CSE হয়ে যাবে, তাহলে তুমি সেটাকে একদম টপে রাখবে, যেখানে তোমার টপ প্রায়োরিটি সেটাকে একদম প্রথমে রাখবে, সেই অনুযায়ী পরপর সাজাবে, ঠিক আছে। এরপর তোমরা কি করবে, তোমরা লক করে দিলে, তারপরে তোমাদের কাউন্সেলিং স্টার্ট হবে। এখানে পুরো ডিটেলসে আছে, কোনো কিছু অসুবিধা হলে এখান থেকে পড়ে দেখে নিতে পারো। আমরা সেরকম হলে ভিডিওর ডেসক্রিপশানে তোমাদের PDF-টা নয় আপলোড করে দেবো, বা এমনিও তোমরা WBJEE ওয়েবসাইটে এই PDF-টা পেয়ে যাবে অলরেডি। তো ফার্স্ট অফ অল কী হবে, তোমাদের রাউন্ড 1 অ্যালটমেন্ট হবে। রাউন্ড 1-এ যখন তোমাদের অ্যালটমেন্ট হবে, রাউন্ড 1 যখন হয়ে যাবে, সেখানে তোমাদের দুটো কেস হবে। একটা কি হবে, সিট আইদার অ্যালট হয়নি অথবা সিট অ্যালট হয়েছে, মানে তুমি কোনো সিট অ্যালট পেয়েছো, কোনো সিট কলেজের সিট পেয়েছো, বা কোনো কলেজের সিট পাওনি। ধরো তোমার বিভিন্ন অপশান ছিল, ধরো আমি এরকমভাবে বলে দিলাম, তোমার ফার্স্ট প্রেফারেন্স JU CSE ছিল, সেকেন্ড প্রেফারেন্স JU ECE ছিল, এরকম করে পরপর তোমার সিলেকশন ছিল। তাহলে কি হলো, এখানে এবারে কি কাজ হবে, দেখো তুমি কোনো সিট পেলে না, ফার্স্ট তুমি কোনো সিট পেলে না, রেজিস্ট্রেশন করলে রাউন্ড 1 হলো, কোনো সিট পেলে না, তাহলে তুমি কি করতে পারো, তোমার এখানে কি অপশান আছে। আইদার তুমি কি করতে পারো, সেকেন্ড রাউন্ডের জন্য তুমি নতুন করে ফের, মানে এখান থেকে বেরিয়ে গিয়ে সেকেন্ড রাউন্ডে আবার তুমি রেজিস্ট্রেশন করে নতুন করে তুমি তোমার রেজিস্ট্রেশন করতে লাগবে না, সেইভাবে তুমি নতুন করে তোমার ফ্রেশ চয়েস দিতে পারো, যে আবার নতুন করে তুমি প্রায়োরিটি ওয়াইজ তুমি কলেজ চুজ করে নিলে, অথবা তুমি ওয়েট করে নিতে পারবে যে তোমার যে প্রেফারেন্সটা তোমার দেওয়া আছে সেই প্রেফারেন্সটাই থাকবে, বাট তুমি সেকেন্ড রাউন্ডে দেখবে তুমি কোন কলেজ পাচ্ছ। এইটা তুমি যদি তুমি কোনো সিট না পাও তার জন্য, তাহলে তুমি যদি ওয়েট করো তাই তোমাদেরকে বলা হবে টাইপ B। আর যদি তুমি আবার নতুন করে তুমি চয়েস ফিল আপ করতে চাও,
তাহলে তুমি হয়ে যাবে টাইপ সি। তুমি যদি নতুন করে প্রেফারেন্স দিতে চাও তুমি হয়ে যাবে টাইপ সি। এইবারে ধরো তুমি অ্যালট পেয়েছো, তোমার সিট অ্যালট হয়েছে কিন্তু তুমি কোনো রেসপন্স করলে না। রেসপন্স করলে না মিনস তুমি তোমার যে সিটটা হয়েছে তুমি সেই সিটটা বুক করলে না, ফিজিক্যাল ভেরিফিকেশনে গেলে না। তাহলে কি হয়ে যাবে, তাহলে তুমি টাইপ সিতেই চলে যাবে। তোমাকে নতুন করে আবার রাউন্ড টুতে প্রেফারেন্স দিতে হবে। তোমাকে নতুন করে আবার রাউন্ড টুতে প্রেফারেন্স দিতে হবে। আগে ছিল কি তুমি রাউন্ড ওয়ানে কিছু রেসপন্স করলে না, তোমাকে বের করে দিত, তুমি আর অ্যাপ্লিকেবল করতে এলিজিবল ছিলে না। বাট এখন তুমি আবার রাউন্ড টুতে নতুন করে তুমি চয়েস ফিল করে টাইপ সি ক্যান্ডিডেটে তৈরি হয়ে যাবে। তুমি আবার নতুন করে তোমার প্রেফারেন্স দিতে পারো। ঠিক আছে, এইবারে ধরো তোমার সিট অ্যালট হয়ে গেল। তোমার সিট যদি অ্যালট হয়ে যায় তখন তুমি কি করবে, ধরো তোমার সিট দুভাবে অ্যালট হতে পারে। এক তো তুমি ফার্স্ট চয়েস পাচ্ছ, অথবা তুমি ফার্স্ট চয়েস বাদ দিয়ে যে কোনো একটা চয়েস পেলে, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, যে কোনো একটা চয়েস পেলে। তো যদি তুমি সেকেন্ড চয়েস পাও তাহলে কি হবে, তাহলে তুমি দুটো কাজ করতে পারবে। এক তো তুমি সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে পারো, ওয়ান্স টু ওয়েট অ্যান্ড ফিল আপ ফ্রেশ চয়েস, আবার নতুন করে চয়েস দিতে পারবে সেকেন্ড রাউন্ডে। তাহলে তুমি কি হয়ে যাবে, টাইপ ডি হয়ে গেলে। তুমি ওয়েট করলে, আবার তুমি কি করলে, তুমি আবার টাইপ ডিতে ওয়েট করলে, আবার সেকেন্ড রাউন্ডের জন্য তুমি ফর্ম ফিল আপ শুরু করে দিলে। আর নইলে কি হবে, তুমি আরেকটা কি করতে পারো, তুমি ওই যে সিটটা পেয়েছো সেই সিটটা অ্যাকসেপ্ট করলে, সেই সিটটা পে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি, তুমি সেই সিটটা অ্যাকসেপ্ট করলে না, তুমি বললে আমি এই সিটটা পেয়েছি, আমি অমুক কলেজের সিটটা পেয়ে গেছি, ইসিইতে পেয়ে গেছি, তো আমি সিটটা বুক করে নিলাম, সিটটা আমার রয়ে গেল। এরপরে কি করলে, তুমি সেখানে টাকা দিলে, দিয়ে একটা অপশান দিয়ে দিলে যে আমি এই সিটটা পেয়েছি কিন্তু আমি আবার আমার সিটটার পরিবর্তে একটা আপগ্রেডেশন চাই। আমি ধরো এখানে 3 নম্বরটা পেয়েছি, আমি এখানে একটা কলেজ পেয়েছি, বাট আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা চাই। তাহলে কি হলো, ধরো তুমি দুটো কাজ করতে পারলে। এক তো এই সিটটা নিলে না, এই সিটটা না নিয়ে তুমি চলে গেলে সেকেন্ড রাউন্ডে, সেইটা করলে তুমি হয়ে যাবে টাইপ ডি, ওয়ান্স টু ওয়েট অ্যান্ড ফিল আপ ফ্রেশ, টাইপ ডি হয়ে গেলে। আর নইলে কি করলে, তুমি না বললে আমি সিটটা নেব, সিটটা নেওয়ার জন্য সিট অ্যাকসেপ্টেবল ফিস দিতে হয়, সেটা 5000, সেটাও তোমাদের এখানে দেওয়া আছে 5000। শুধু টাকাটা দিলে হবে না, এরপর তোমাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশানও করতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশান করে নিলে, টাকা দিলে, ফিজিক্যাল ভেরিফিকেশান করে দিয়ে তুমি বললে কি, মানে ফিজিক্যাল ভেরিফিকেশানের পরে হবে, তুমি টাকা দিয়ে সিটটা নিয়ে বললে আমি আপগ্রেড করব। মানে কি, আমি এই সিটটা তো নিচ্ছি কিন্তু আমি এই দুটোর মধ্যে কোনো একটাতে যদি পেতে পারি সেটা আমিও দেখব। আইদার তুমি এটা করতে পারো, আবার এটাতে করলে কী হবে, তোমার এই সিটটা কিন্তু থাকবেই। তুমি যদি নাও পাও, সেকেন্ড রাউন্ডে গিয়ে কোনো আর আপগ্রেড তোমার নাও হলে তুমি এই সিটটা পাবে, কিন্তু যদি তুমি এটা না নাও তাহলে কিন্তু তোমার আর সিটটা থাকবে না। ঠিক আছে, তখন তুমি শুধু সেকেন্ড রাউন্ডের ওপর ভিত্তি করে তোমার এইটা হবে। এটাতে তোমার সিটটার বুক থাকবে না, তুমি শুধু সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হবে। আর এটাতে করলে কি হবে, তোমার ফার্স্ট রাউন্ডের সিটটা তোমার থাকবে, প্লাস তুমি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হলে। তাহলে এইটা হয়ে গেল, তুমি কি হলে, তুমি অ্যালোটেড ইনস্টিটিউটে গেলে, যেখানে পেয়েছো সেই ইনস্টিটিউটে গেলে, ফিজিক্যাল ভেরিফিকেশান করলে, ফিজিক্যাল ভেরিফিকেশানের পর তুমি টাইপ এ স্টুডেন্ট হলে। আর কি আছে, আর তোমার ফার্স্ট চয়েসটাই পেয়ে গেলে, মানে তুমি এইটাই পেয়ে গেলে। তাহলে ব্যাস, তোমার আর কোনো কাজ নেই। তুমি সিট অ্যাকসেপ্টেবল ফিস দেবে, দিয়ে নো আপগ্রেডেশন করবে, তোমার ভেরিফিকেশান অ্যান্ড ফাইনাল অ্যাডমিশন হয়ে গেল, তুমি ওই কলেজে ভর্তি হয়ে গেলে, তোমার টপ কলেজটা তুমি পেয়ে গেলে। আর তোমার কিছু করার নেই এখানে। এইবারে হচ্ছে কি, তোমার যদি এইখানে কোনো জায়গায় গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশানে, ধরো এই দুটোতে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশান করছো, ফিজিক্যাল ভেরিফিকেশানে গিয়ে যদি তোমার ওই কাস্টের বা কোনো সার্টিফিকেটের প্রবলেম হয়, তখন তোমাকে এই রাউন্ডের থেকে তোমার যে এটা হয়েছে কাউন্সেলিংটা ক্যান্সেল করে সেকেন্ড রাউন্ডে এলিজিবল ক্যান্ডিডেট করে দেবে, আর সেটাকে তোমাকে জেনারেল ক্যান্ডিডেট করে দেবে। ধরো তোমার এসসি সার্টিফিকেট নেই, তুমি এসসি, বা ওবিসি সার্টিফিকেট নেই, তুমি ওবিসি হয়ে সিলেক্ট করেছিলে, বা ইডব্লিউএস নেই, বাট তুমি সেটা সিলেক্ট করেছিলে, বাট ফিজিক্যাল ভেরিফিকেশানে গিয়ে সেখানে তোমার আটকে গেল, তাহলে তুমি নেক্সট রাউন্ডের জন্য এলিজিবল হবে, আর তখন তোমার জেনারেল ক্যান্ডিডেট করে দেবে। ঠিক আছে, এইটা হলো তোমার রাউন্ড 1। তাহলে রাউন্ড 2তে কারা যাচ্ছে, টাইপ এ, বি, সি, ডি, এই 4টে টাইপ যাচ্ছে, প্লাস একটা টাইপ যাবে। কোন টাইপ যাবে বলছি, দেখো। তাহলে কারা যাচ্ছে, ফার্স্ট টাইপ কি, ধরো
তুমি সেকেন্ড চয়েস পেয়েছো কি, থার্ড চয়েস পেয়েছো কি, ফিফথ চয়েস পেয়েছো কি, 20th চয়েস পেয়েছো, যে কোনো একটা চয়েস সিট পেয়ে গেছো, সেই সিটটা তুমি বুক করে নিয়েছো যে সিটটা আমার, এর পরেও আমি দেখবো আমি আরও ভালো সিট পাই কি না। এটা হলো টাইপ এ। টাইপ বি কারা, তুমি কোনো সিট পাওনি কিন্তু তুমি যা প্রেফারেন্স দিয়েছো সেটাকেই রাখতে চাও, যে প্রথমে যেভাবে তুমি কলেজগুলো সিলেক্ট করেছিলে সেইভাবেই কলেজগুলো থাকতে চায়, তাহলে তুমি হয়ে গেলে টাইপ বি। আর টাইপ সি আর ডি কারা, ধরো তোমার সিট দিয়েছে, তুমি একটা কলেজে সিট পেয়েছো কিন্তু তুমি ভর্তিও হলে না, অ্যাকসেপ্টেন্স ফিজও দিলে না, সিট অ্যাকসেপ্টেবল ফিজও দিলে না, ফিজিক্যাল ভেরিফিকেশানেও গেলে না, তুমি কোনো রেসপন্সই করলে না, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে আবার নতুন করে আবার তোমাকে ফ্রেশ ফিল আপ করতে হবে, ফ্রেশ তোমাকে চয়েস ফিলিং করতে হবে, করে তুমি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হবে। আর কি আছে, টাইপ ডি, যেটা সিট তো পেয়েছে বাট আপগ্রেডেশন দেখতে চায়, ওয়ান্টস টু ওয়েট ফিল আপ ফ্রেশ চয়েস ইন সেকেন্ড রাউন্ড। তুমি সিট পেয়ে গেছো কিন্তু তুমি অ্যাকসেপ্টও করো, মানে তুমি আবার কি করলে, আপগ্রেড করতে চাইছো, তাহলে এরা হয়ে যাবে তোমার এলিজিবল ফর রাউন্ড 2। এবার রাউন্ড 2তে কী হবে, রাউন্ড 2তে তাহলে এইখানে তোমার কি হলো, এ বি সি ডি, যাকে তোমার হচ্ছে কি একটা তো তোমার হয়েই গেল, এদের তোমার কোনো প্রবলেমই নেই। এইবারে তোমার এখানে কি হচ্ছে, যারা ধরো প্রথম রাউন্ডের জন্য ফর্ম ফিল আপই করেনি, প্রথমবারের জন্য রেজিস্ট্রেশনও করেনি, তাদের এখানে সুযোগ আছে ফ্রেশ রেজিস্ট্রেশন করার। এরা হলো টাইপ ই। একদম প্রথম থেকে আবার যারা করবে, যারা ফার্স্ট রাউন্ডে ফর্ম ফিল আপই করেনি, তারা কি করলো, হয়তো কেউ ভাবলে যে আমি পাবো না কোনো একটা কলেজ, তাই তুমি ফার্স্ট রাউন্ডে ফর্ম ফিল আপ করোনি, কিন্তু এবারে তুমি দেখলে ফার্স্ট রাউন্ডে অনেক সিট পড়ে আছে, সিট ম্যাট্রিক্স দেখলে বা অনেক কিছু দেখলে, খোঁজখবর নিলে যে এই কলেজে সিট পড়ে আছে, তাই তুমি কি বললে, না আমি একটা সুযোগ নেব, আমি রাউন্ড 2তে ফর্ম ফিল আপ করলাম। রাউন্ড 2তে যারা নতুন করে রেজিস্ট্রেশন করছে তাদের রেজিস্ট্রেশন ফিস 500 রুপিস দিতে হবে, বাকি যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি রেজিস্টার করা আছে তাদের আর কোনো টাকা দিতে হবে না, সিডি এদের কোনো টাকা দিতে হবে না। এবারে সিডিই এদেরকে কি করতে হবে, এদেরকে করতে হবে চয়েস ফিলিং। সিডিই কারা, এদেরকে করতে হবে সিডি আর ই মানে নতুন, মানে যারা কোনো রেসপন্স করেনি তারা, আর যারা রেসপন্স তো করেছিল বাট তারা নতুন করে চয়েস ফিল আপ করেছে, সিআরডি। সেকেন্ড মানে এরা একটা সিট পেয়েছিল, এরা রেসপন্সও করেছে বাট এরা কি করছে, নতুন করে সাজাতে চাইছে, এদের যে সিট মানে ম্যাট্রিক্সটা এরা যে চয়েস ফিলিংটা করেছে সেইভাবে না করে, হয়তো কেউ বললে কারোর হয়তো ফর্ম ফিল আপের সময় যে সিটগুলো যে কলেজগুলো চুজ করেছিল সেখানে কোনো ভুল হয়ে গেল, কেউ হয়তো খুব এক্সাইটেডে যাদবপুর দিয়ে দিলে বা কোনো একটা দূরের কলেজে দিয়ে দিলে, বললে না এটাকে আমি চেঞ্জ করতে চাই, যে আমি ক্যালকাটার ওপরে যাদবপুরকে, কেউ হয়তো প্রথমবার ক্যালকাটা দিয়ে দিলে, তারপর যাদবপুর দিয়ে দিল, তারপর বললেন না আমি উল্টোটা করতে চাই, যাদবপুরকে একে দেবো, ক্যালকাটাকে 2 দেবো, তো তারা হয়ে গেল এরকম টাইপ ডি। তাহলে এদেরকেও নতুন করে চয়েস ফিল করতে হবে, আর টাইপ সি যারা কোনো রেসপন্স করেনি তাদেরকেও নতুন করে ফর্ম ফিল আপ, নতুন করে চয়েস ফিল করতে হবে, চয়েসটা লক করতে হবে। টাইপ বি কারা ছিল, যে যারা কোনো সিটই পায়নি কিন্তু কি তারা তাদের প্রেফারেন্সটাই একই রেখেছে, তাহলে এদের কোনো চয়েস ফিল আপ করতে হবে না, আর এ তো শুধু আপগ্রেডেশনের কথাই বলে দিয়েছে, একেও কিছু করতে হবে না। তাহলে সিডিই এরা চয়েস ফিল আপ করবে, আর টাইপ বি সমেত সবাই মিলে রাউন্ড 2 অ্যালটমেন্ট, এবার রাউন্ড 2 অ্যালটমেন্ট হবে, ঠিক আছে। এইগুলো কবে কি ডেটগুলো হবে, ডেটগুলো সব নোটিফিকেশানে জানিয়ে দেবে, SMS-এর থ্রুতেও তোমাকে বলে দেবে। তো রাউন্ড 2তেও এবারে সেম কেস, তোমরা কি হবে, একদল পাবে যেটা নট অ্যালটেড হতে পারে, আর অ্যালটেড বাট নট রেসপন্সিভ হতে পারে। ধরো কেউ সিট রাউন্ড 2তেও কেউ সিট পেলো না, তাহলে সে কী করতে পারে, সে আবার তার যে প্রেফারেন্স ছিল তার এগেনস্টে রাউন্ড 3তেও যেতে পারে, তারা হয়ে যাবে টাইপ আই। হয়তো রাউন্ড 2তে কেউ সিট পেলো বাট সে ফিজিক্যাল ভেরিফিকেশান, সিট অ্যালটমেন্ট মানে ফিজ অ্যাকসেপ্টেবল ফিজ দিল না, মানে কোনো রেসপন্সই করলো না, তাহলেও তাকে আবার থার্ড রাউন্ডের জন্য ফ্রেশলি তাকে চয়েস দিতে হবে, আবার তাকে চয়েসগুলো পরপর সাজাতে হবে, যে আমি এই কলেজগুলো পরপর নিতে চাই, তারা হয়ে যাবে টাইপ এইচ। এইবারে কি হচ্ছে, যদি সিট অ্যালট হয়, সিট ধরো অ্যালট হলো কারোর, তাহলে কি হলো, কেউ হয়তো সেকেন্ড বা তার লেটার চয়েস পেলো, মানে ধরো কেউ 20th চয়েস পেয়েছিল, সে এবারে কি পেলো, 7th চয়েস পেয়ে গেল, ঠিক আছে, 7th চয়েস পেয়ে গেল, সে বললো না আমি আবার দেখব, তো সে দুভাবে করতে পারে, সে আবার সিট অ্যাকসেপ্টেবল ফিস দিয়ে দিতে পারে, যদি তার অ্যাপ্লিকেবল হয় মানে আগেও তো একবার যদি সে দিয়ে থাকে,
সে যদি অলরেডি একবার দিয়ে থাকে 5,000 রুপিস, তাকে আর সেকেন্ডবার দিতে হবে না। বাট তখন যদি না দেওয়া থাকে, মানে অ্যাকসেপ্টেবল যদি হয়, এলিজিবল যদি হয়, তাকে যদি দিতে হয়, অ্যাপ্লিকেবল হয়, তাহলে তাকে আবার দিতে হবে। তাকে আবার দিয়ে কি করতে হবে, ইয়েস আপগ্রেডেশন মারতে হবে। আপগ্রেডেশন মারার পর তাকে কি করতে হবে, তাকে ফিজিক্যাল ভেরিফিকেশানে যেতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশানে গিয়ে সে আইদার সেখানে কি হবে, থার্ড রাউন্ডের জন্য যেতে পারে, অথবা বললে না আমি আর কাউন্সেলিং করব না, আমি আর ইঞ্জিনিয়ারিং এই কলেজ থেকে করবো না, আমি আর ইঞ্জিনিয়ারিং করবো না, বা এ করলাম আমি উইথড্র করব, আমি আর কাউন্সেলিং করব না। সিট কেনার পরেই, সিট অ্যাকসেপ্টেবল ফিস দেওয়ার পরেই বললে আমি উইথড্র করব, এক্সিট করে যাব। তাহলে তার একটা নির্দিষ্ট উইন্ডো দেবে, টাইম দেবে, একটা ডেট দেবে। সেই উইন্ডোর মধ্যে তোমাকে উইথড্র করতে হবে। এই উইথড্র করার ফলে তুমি যদি কিছু ফিস তুমি যদি রিফান্ডের এলিজিবল হয়, অ্যাপ্লিকেবল হয়, তাহলে তোমাকে সেই ফিসটা ফেরত দিয়ে দেবে। ঠিক আছে? আর নইলে তুমি আপগ্রেডেশনে চলে গেলে। আর কি হলো, তুমি তোমার ফার্স্ট চয়েসটা পেয়ে গেলে তুমি সিট দিয়ে দিলে। যদি তোমার টাকা আগে দেওয়া না হয়, ফার্স্ট রাউন্ডে তুমি যদি সিট অ্যাকসেপ্টেবল ফিস ওই 5,000 যদি না দাও, তাহলে তোমাকে দিতে হবে। দিয়ে নো আপগ্রেডেশনে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে। এটাই হলো তোমার ফাইনাল অ্যাডমিশন হয়ে গেল। তাহলে এখান থেকেও তুমি কি পেলে, যারা অ্যালাউ হচ্ছে না, যারা কোনো সিট পাচ্ছে না, তারা আছে। যারা সিট পেয়েছে কিন্তু কোনো রকম তোয়াক্কা করেনি বা কোনো রকম রেসপন্স করেনি, সেরকম পেলে। আবার কী হয়েছে, যারা সিট পেয়েছে বাট সিট অ্যালটমেন্ট ফিস দিচ্ছে না, তারা আবার নতুন করে তোমার রিসাফেল করতে চায়, নতুন করে চয়েস দিতে চায়, তারা পেলে। আর কি আছে, আপগ্রেডেশন দিলে তারা কিছুজন আছে যারা সেকেন্ড চয়েস, থার্ড চয়েস বা অন্য কোনো চয়েস হয়েছে, তারা ফের আপগ্রেডেশন করলে তারা আবার চলে যাবে কোথায়, রাউন্ড 3-তে। এটাই তোমার লাস্ট রাউন্ড। এখানেই যা হওয়ার হবে, মানে এর অবধি হবে, আর কিছু নয়। এখানেও কেউ নতুন করে ফের রেজিস্ট্রেশন করতে পারে, তারা ফের রেজিস্ট্রেশন করার জন্য 500 টাকা দিতে হবে। আর টাইপ জি আর এইচ যারা আছে, টাইপ জি আর এইচ কারা, টাইপ জি আর এইচ যারা কোনো রেসপন্স করেনি আর যারা আবার নতুন করে চয়েস ফিল আপ করতে চেয়েছে, তারা আবার কি করবে, আবার জি এইচ আর জে এর সাথে আবার চয়েস ফিল আপ করবে। আর এখানে আই তো রয়েছে, তারপরে চয়েস ফিল আপ করার পর রাউন্ড 3 হবে। রাউন্ড 3 যদি কোনো সিট না হয়, সিট হলো না, মানে তুমি পেলে না। আর সিট পেলে কিন্তু তুমি ফের কিছু কোনো রকমের রেসপন্স দেখালে না, তোমার জন্য কাউন্সেলিং সেখানেই শেষ। আর তুমি কি হলে, যদি সিট পেয়ে গেলে, আইদার তুমি আপগ্রেডেশনের জন্য সেকেন্ড অর লেটার চয়েস, কিন্তু তোমাকে এখানে তুমি আইদার তুমি সিট নাও আর না নাও, মানে এইটা তোমার আলটিমেটলি এইরকম কাজ করবে। তুমি সিট নিলে, অ্যাকসেপ্টেবল ফিস দিলে, যদি আগে না দিয়ে থাকো আবার তোমাকে দিতে হবে। যদি একবার দিয়ে দাও তাহলে আর হয়তো দিতে হবে না, সেটা আমি দেখছি কী বলেছে তোমাদের পুরো নোটিশে। তাহলে তুমি সিটে অ্যাকসেপ্টেবল ফিস দিয়ে তুমি অ্যাডমিশন নিয়ে নিলে, আর আপগ্রেডেশন এখানে হবে না, কারণ আর আপগ্রেডেশন আর কোনো রাউন্ড হবে না। এরপর তোমার ফার্স্ট চয়েস তুমি যদি পেয়ে গেলে, তাহলে তো তোমার আপগ্রেডেশনের কোনো ব্যাপারই নেই। এখানে তুমি অ্যাডমিশন পেয়ে গেলে, এখানে তুমি কাউন্সেলিং তোমার এন্ড হয়ে গেল। ঠিক আছে, এই হলো তোমার কাউন্সেলিং প্রসেস। তবে এখানে একটাই জিনিস মনে রাখবে, যে ডকুমেন্টসের কথা বলেছে সেই ডকুমেন্টসগুলো রেডি করে নেবে, যেগুলো আমি আগে একটা ভিডিওতে বলেছি। ওই ডকুমেন্টসগুলো রেডি করে রাখার পরে, যেমন কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, যাদের যেটা টিএফডব্লিউ সার্টিফিকেট, এই সার্টিফিকেট রাখার পরেই বলবে যে আমার কাছে সার্টিফিকেটগুলো আছে। যখন রেজিস্ট্রেশন হবে তোমাকে বলতে হবে যে আমার কাছে এই সার্টিফিকেট আছে। ঠিক আছে, মার্কস যা পেয়েছো সেইগুলো একটু খুব মন দিয়ে পরিষ্কার করে দেখে ফিল আপ করবে। ঠিক আছে, যদি কোনো কিছুতে ভুল হয়, কোনো সার্টিফিকেটে বা কোনো কিছুতে ভুল হয়, তাহলে তোমাকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে নেক্সট রাউন্ডে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এই হলো তোমার কাউন্সেলিং প্রসেস। এই কাউন্সেলিং প্রসেস তোমার এই 1 মাস ধরে চলবে। তোমরা দেখে নিয়েছো নোটিফিকেশানে। আর এখানে কি লাগবে, কী লাগছে এখানে দেখে নাও। চয়েস লকিংয়ের ক্ষেত্রে চয়েস তোমার প্রি অ্যানাউন্স ডেট অ্যাজ পার শিডিউল। আর একবার তোমরা ওই WBJEE বুলেটিন থেকে দেখে নেবে কোন কোন কলেজের কী ক্রাইটেরিয়া আছে, একাডেমিক ক্রাইটেরিয়া আছে। আর এখানে তুমি পুরোপুরি সমস্ত রাউন্ডের ডিটেলস তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই 1টা মাস একটু ভালো থেকো, ভালো করে ফর্ম ফিল আপ করো, ভালো করে রেজিস্ট্রেশন করো, আর নিজের পছন্দ মতো একটা কলেজে চান্স পেয়ে যাও। ঠিক আছে, চলো, কোনো কিছু ডাউট থাকলে কমেন্ট করে জানিও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, অল দ্য বেস্ট।